আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দাগির ট্রেলার দেখলাম, যদিও একটু দেরি করে কথা বলতেছি এটা নিয়ে, কিন্তু দেরি সবসময় খারাপ কিছু না, অপেক্ষার ফল অনেক সময় মিষ্টি হয়। দাগির ট্রেলারটা, দাগির যতগুলো কন্টেন্ট আসছে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। একটা বাড়ির ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে, ব্যাকগ্রাউন্ডে অনেক মানুষের চিৎকার, নিশানের ফাঁসি চাই। নিশান নামটা যে আফরান নিশোর ক্যারেক্টারের নাম সেটা নিশ্চয়ই আমরা এতক্ষণে বুঝে গেছি। ওদিকে আবার নিশানের ব্যাক ভয়েস শোনা যাচ্ছে, এই অপরাধ বোধের একটা পাথর না বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এরপরে আমরা শুনতে পাই একজন মহিলার আত্মচিৎকার, এই অমানুষের বাচ্চা আমার ছেলেটারে মাইরা ফেলছে, মরার সময় পানি পাবি না রে জানোয়ার। তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টকে যদি তিনটা প্রশ্ন ধরি তাহলে তিনটা উত্তর পাবো। ট্রেলারের শুরুতে যে আমরা দেখলাম যে বাড়িঘর পুড়ে যাচ্ছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, একটা দোলনার মধ্যেও আগুন, কিচেন রুম থেকে শুরু করে ভেতরে যা যা আছে সব আগুনে পুড়তেছে। এই আগুনটা ধরাইলো কে? এটা কি নিশান ধরাইছে নিজের বাড়িতে নিজেই, নাকি অন্য কারো বাড়িতে নিশান ধরাইছে, নাকি দুইটার কোনোটাই না? নিশানের বাড়িতে উত্তাল জনতা ক্ষোভে আগুন ধরাই দিছে, যে কোনোটাই হইতে পারে। কিন্তু আমার কাছে যেটার পসিবিলিটি বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে রাগে ক্ষোভে উত্তাল জনতা নিশানের বাড়ি ঘর পুড়াই দিছে। সমসাময়িক এরকম অনেক ঘটনাই সমাজে দেখা যাচ্ছে। এইটা একটা গল্পের সিনেমা। এটা শুরুর থেকে, ট্রেলারের একদম শুরুর থেকে খুব দারুণ ভাবে হাইলাইট করা হয়েছে যে হ্যাঁ, দাগি সিনেমাতে একটা দারুণ গল্প থাকতে যাচ্ছে। গল্পে একটা মেসেজ আছে, সেই মেসেজটা এই ভিডিওর শেষে আমি বলবো। দ্বিতীয় যে পয়েন্টটা, এর মানে হচ্ছে এই নিশান ক্যারেক্টারটা তার কৃতকর্মের জন্য চরমভাবে অনুতপ্ত, কিন্তু সমাজের আশেপাশের মানুষ হয়তো তার এই অনুতপ্তের কোনো মূল্য দিতেছে না, বরং যতটুকু পাপ করছে তার থেকে অনেক বেশি শাস্তি পাচ্ছে ভেতরে ভিতরে নিজের বিবেকের কাঠগড়ায়। তারপর হইলো হচ্ছে একজন মহিলার আত্মচিৎকার। এখন এরকমটা হইতে পারে যে নিশান ক্যারেক্টারটা হয়তো কোনো একটা এরকম ঘটনা ঘটায় ফেলছে যেইটা সে নিজেও চাইছিল না, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। সেই ঘটনার বলি হয়েছে হচ্ছে এই মহিলা, মধ্যবয়স্ক এই মহিলার সন্তান, যেই কারণে এই মহিলা কিন্তু নিশানকে উদ্দেশ্য করে এরকম একটা অভিশাপ দিচ্ছে। আর নিশানও কিন্তু তার এই কৃতকর্মের জন্য চরমভাবে অনুতপ্ত। তারপরেই শুনতে পারতেছি যে 14 বছরের জেল খাটছে নিশান। 14 বছর জেল খেটে আফরান নিশোর এই নিশান ক্যারেক্টারটা আবার ব্যাক করার পরে সমাজ তাকে মেনে নিচ্ছে না। সমাজের বিচার শুরু হয়, আইনের বিচারের পরে সমাজের বিচার শুরু হয়। অথচ যেখানে সে খুব আশা নিয়ে ব্যাক করছিল যে হ্যাঁ, এইবার হয়তো আমাকে সবাই মেনে নিবে, আমি অনুতপ্ত এবং আমি অপরাধী, কিন্তু এই অপরাধীকে মানুষ হয়তো আপন করে নিবে, আবার হয়তো আমি পুনরায় আবার আগের মতো জীবনযাপন করতে পারবো, কারণ আমি তো আমার সাজা যেটা প্রাপ্য ছিল সেটা 14 বছর ভোগ করেছি। কিন্তু না, সমাজ তাকে ক্ষমা করে না। এবং আমরা দেখতে পাই জেলের ভেতরে সে 14টা বছর অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছে। এই 14টা বছরের একটা জার্নি তো মনে হয় সিনেমার মধ্যে দেখানো হবে, সেটার সম্পূর্ণটা তো আর এই ট্রেলারে দিয়ে দিবে না। সো আমরা আসলে এখানে খুব একটা কিছু দেখি নাই, জাস্ট কিছু কিছু সিনে দেখা যায় যে জেলের ভেতরে সে নির্যাতিত হচ্ছে এবং অনেক সময় সেও খুব এগ্রেসিভ মুডে আছে। অর্থাৎ সে এই 14 বছরে অনেক কিছু নিজের বিবেকের সাথে বোঝাপড়া করেছে, সে শিখতে পেরেছে অনেক কিছু। তো যাই হোক, পরবর্তীতে দেখা যায় তার নিজের বাবা তাকে কেমন করে জানে বলতেছে যে হচ্ছে কি, তুই কি জেল থেকে পালায় আসছস কিনা। তার প্রেক্ষিতে সে আবার বলতেছে যে না বাবা, আমি পালায় আসি নাই, আমারে জেল থেকে সাইরা দিছে। সমাজ দেখতেছি যে হচ্ছে সমাজের বিচার শুরু করে দিছে, তাকে দেখলেই হয়তো নাক ছিটকাচ্ছে। তার যে নায়িকা ছিল তমা মির্জার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার কাছে গিয়ে সে আত্মচিৎকার করতেছে, নিমক হারাম বলতেছে। এখন নিমক হারাম এই কথাটা কি সে 14 বছর আগেই বলছিল কিনা, কারণ এইখানে তার লুক অ্যান্ড ফিল দেখে মনে হইতেছে যে এইটা আগের ঘটনা। তো যাই হোক, যেটাই হোক, পরবর্তীতে 14টা বছর পরে আইসা এই নায়িকাকে হয়তো সে আর পাবে না, দেখবে যে হচ্ছে নায়িকার বিয়ে টিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, হইতে পারে এরকম। আবার এখানে আরেকটা প্যাচ রাইখা দিছে, সেটা হচ্ছে সুনেরা। এই সুনেরার ক্যারেক্টারটা কেমন জানি একটু খটকা লাগতেছে আমার কাছে। একবার মনে হচ্ছে যে এইটা হয়তো এমন একটা ক্যারেক্টার যেটা আফরান নিশোকে পছন্দ করে, আবার মনে হইতেছে না না না, ভুল করতেছি, এইটা হচ্ছে আফরান নিশোর মেয়ে। নিশান ক্যারেক্টারটার আগের জীবন এবং পরের জীবন নিয়েই হচ্ছে এই সিনেমাটা। আগের জীবনে তমা মির্জা, পরের জীবনে সুনেরা, কিন্তু এই সুনেরা কোনো নায়িকা না, সুনেরা আফরান নিশোর মেয়ে। ট্রেলারে কিন্তু সেটার একটা হিন্টস পাইছি আমরা। এখানে ট্রেলারে দেখা যাচ্ছে আফরান নিশোর সামনে দাঁড়ায় আছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সাইকেল চালাচ্ছে, আফরান নিশো তার কেয়ার করতেছে। এই ব্যাপারগুলো এটা প্রমাণ করতেছে যে একটা মেয়েকে সে লালন পালন করবে অথবা মেয়ে হিসেবে দেখবে, সেটা তার নিজের মেয়ে হতে পারে, তার নিজের মেয়ে নাও হইতে পারে, বেশি সম্ভব নিজের মেয়েই হবে। কিন্তু এটাও শিওর যে তমা মির্জার সাথে আফরান নিশোর এই নিশান ক্যারেক্টারের বিয়েটা হবে না, বিয়েটা হবে অন্য কারোর সাথে। বিচ্ছেদের একটা গল্প তো আছেই এখানে। এই জন্যই এই ট্রেলারটা আমার কাছে এত ভালো লাগছে। অনেকগুলো প্রশ্ন ছুড়ে মারছে অডিয়েন্সের কাছে। এই প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই সিনেমাটা দেখতে সিনেমা হলে যাইতে হবে। আবার এখানে পলিটিক্যাল ব্যাপার স্যাপারও আমরা দেখতে পারতেছি। শহীদুজ্জামান সেলিম এন্ট্রি নিল,
নেওয়ার পরে বলতেছে আমি কিন্তু কোনো কিছু ভুলি নাই, তুমি সবকিছু ভুলে যাইতে পারো। আবার রাশেদ মামুন অপুকেও দেখতে পাচ্ছি, যাকে দেখেই বোঝা যাচ্ছে সে একটা ভিলেন ক্যারেক্টার প্লে করবে এখানে। নিশোকে কি তার প্রথম জীবনে এই লোকটাই ফাঁসাইছিল কিনা, নাকি পরবর্তীকালে সমস্যাটা করে। দেখা যায় রাশেদ মামুন অপু বলতেছে আমি এখন রাজনীতি করি, খেলা হবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে শহীদুজ্জামান সেলিমের এই ক্যারেক্টার, রাশেদ মামুন অপুর এই ক্যারেক্টার নিশোর জীবনে বিশাল প্রভাব ফেলবে। আর যার কারণে সে জেল থেকে 14 বছর আসামি হিসেবে সাজাপ্রাপ্ত হয়ে বের হওয়ার পরেও তার কোনো শান্তি থাকবে না। সে যে আগের জীবনে যে কৃতকর্ম, সেই কৃতকর্ম তার পিছু ছাড়বে না। এবং আমরা ঠিক এই সময়ে সুনেরাকে এই আফরান নিশোর সাথে দেখা করতে দেখি। আমার কাছে মনে হচ্ছে এইটা জেল খেটে বের হওয়ার পরের কাহিনী। কারণ এখানে যদি এরকমটা হয় যে সুনেরা তার মেয়ে, তাহলে সুনেরা এতদিনে বড় হয়ে গেছে 14টা বছরে। এখন সুনেরা এসে তাকে হয়তো বাবা হিসেবে মেনে নিতে চাচ্ছে, কিন্তু সে বলতেছে না রে, আমি একটা আসামি, মার্ডার কেসের আসামি, সো আমার থেকে তুই দূরে থাক, তাই ভালো থাকবি। আবার এটাও দেখতে পাচ্ছি যে তমা মির্জার সাথে আফরান নিশোর নিশান ক্যারেক্টারের আবার একবার দেখা হয়। সেখানে ব্যাকগ্রাউন্ডে নিদারুণ এক বিরহের গান বেজে ওঠে। ওভারঅল ট্রেলারের প্রত্যেকটা সিন কিন্তু এক একটা প্রশ্নের উদ্বেগ ঘটাচ্ছে। দর্শক মনে নিশ্চয়ই প্রশ্ন জাগাবে যে এই দাগি ক্যারেক্টারটা আসলে কি করেছিল, কেন তাকে এতটা কঠিন সাজার মধ্যে দিয়ে যেতে হলো, এবং তারপরে সে সাজাপ্রাপ্ত হয়ে যখন নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করতেছে, তখন এই সমাজ তাকে মেনে নিচ্ছে না। তার সাথে আরো অনেক কিছু ঘটতেছে। কি ঘটতেছে, শেষ পরিণতিটা আসলে কি হবে এই ক্যারেক্টারের, এবং এই দাগির সাথে কোনো অন্যায় হয়েছিল কিনা, এই নিশানের ক্যারেক্টারটার সাথে কোনো বিট্রে হয়েছিল কিনা, সেটা নায়িকার পক্ষ থেকে হতে পারে, ভিলেনের পক্ষ থেকে হতে পারে। যারা তার সাথে প্রতারণা করেছে তাদের শেষ পর্যন্ত এই দাগি কিভাবে সাজা দেয় নাকি আসলে দিতে পারে না, এটা কিন্তু দেখার বিষয়। ট্রেলারের একদম শেষে আমরা একটা ডায়লগ শুনতে পারি। নিশান বলতেছে তার নায়িকা তমা মির্জাকে যে 1000টা চাঁদ আসলেও সে রাতের কোনো অর্থ নাই যদি তুমি না আসো। এই ডায়লগ থেকেও কিন্তু একটা ব্যাপার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এই নায়িকা তার সাথে একটা বিশাল প্রতারণা করবে, যেমনটা সুরঙ্গের মধ্যে করছিল। আবার দাগির সবগুলো কন্টেন্ট দেখার পরে আমি একটা ব্যাপার আবার কল্পনায় ভাবছি, এমনটাও হইতে পারে যে এই নায়িকাকে বাঁচাইতে যাইয়া দাগি আসামি হয়ে গেছে। নিশান ক্যারেক্টারটার জীবনে এরকম দাগ লেগে গেছে, অথচ যখন সে আবার পুনরায় ব্যাক করলো তখন এই নায়িকা তারে পাত্তা দিতেছে না, অথবা সে আইসা দেখে যে নায়িকার বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, একদম ফুরফুরা। তো যাই হোক, যেটাই হোক, হইতে পারে অনেক কিছুই, আমরা জাস্ট প্রেডিক্ট করতে পারি, সিনেমা না দেখে কোনো কিছু বলতে পারি না। বন্ধুরা, দাগির ট্রেলারটা যতটা আশা করছিলাম তার থেকে ভালো হয়েছে, এইটা তো বলতেই হবে। তাদের যে প্রমোশনাল স্ট্র্যাটেজি, যে গ্রাফটা, সেটা কিন্তু উপর দিকে উঠতেছে। আমরা যদি একটু খেয়াল করি, দাগির প্রথম একটা টিজার আসে, যে টিজারটার থেকে পরবর্তীতে যে গানটা আসে সেই গানটা বেশি ভালো ছিল, এবং এরপরে একটা পোস্টার আসে যেটাও দুর্দান্ত ছিল, তারপর আসে একটা টাইটেল ট্র্যাক, যেই টাইটেল ট্র্যাকটা নিশোর ভয়েসে আসে, সেইটা কিন্তু ভাই কাঁপায় দিছে, আসলে কাঁপায় দিছে। একটা মুভির টাইটেল ট্র্যাক, সেখানে ওই মুভির কেন্দ্রীয় চরিত্র কণ্ঠ দিছে, তারপরে খুব প্রফেশনাল লাগতেছে এবং উপভোগ করার মতো ছিল আসলেই। তো টাইটেল ট্র্যাকটা যত ভালো লাগছে, তার থেকেও এই ট্রেলারটা কিন্তু আরো বেশি দুর্দান্ত লাগতেছে। একটা সিনেমার ট্রেলার যেরকম হওয়া উচিত, অনেক অনেক প্রশ্ন জাগাবে মনে, সিনেমাটা দেখার জন্য, হল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা দর্শককে প্রভাবিত করবে, তার সবগুলো গুণ আমার মনে হয় এই ট্রেলারের মধ্যে আমি পেয়েছি। সো এটা নিয়ে আসলে সমালোচনা করার ওইরকম কোনো জায়গা নাই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু মনে হচ্ছিল যে আরেকটু সিনেমেটিক ফিল দিতে পারতো। এই জায়গাটাতে শিহাব শাহিনের কিছুটা সীমাবদ্ধতা আমার মনে হয় যে চোখে পড়তেছে। কিছু কিছু শট আছে ক্যামেরার, সেগুলো আরো ভালো হইতে পারতো, যেমনটা আমরা সুরঙ্গে পেয়েছিলাম। সুরঙ্গের প্রত্যেকটা ফ্রেম কিন্তু দুর্দান্ত লাগে, প্রত্যেকটা ফ্রেম খুব মনে হয় যে খুবই পরিকল্পিত, সুন্দর, দেখতেই মন চায়, এরকম একটা ফিল দেয়। আপনি এখনো সুরঙ্গের সেই সব ফুটেজ, তারপর ট্রেলার, টিজার, এগুলো দেখেন, চোখ জুড়িয়ে যাবে। অথচ এই দাগির ট্রেলারটা বা দাগির যতগুলো কন্টেন্ট আসছে, এগুলো দেখার পরে সুরঙ্গের সাথে আপনি ম্যাচ করতে পারবেন। মানে সুরঙ্গ অনেক উপরে ভাই, কোয়ালিটির দিক থেকে, ক্যামেরা ওয়ার্কের দিক থেকে। অভিনয়ের কথা বলতেছি না, অভিনয়ে যদি বলি তাহলে বলবো যে এখানে মনিরা মিঠু আছে, এখানে শহীদুজ্জামান সেলিম আছে, তমা মির্জাও ভালো অভিনয় করে, আর নিশোর কথা কি বলবো, নিশো তো দুর্দান্ত। সো বলবো যে ডিরেক্টরে একটা তফাৎ তো ভাই আসলে থাকেই। আর একজন ডিরেক্টর যেভাবে তার গল্পটা বলতে চায়, দর্শক সেভাবেই দেখার সৌভাগ্য অর্জন করতে পারে। তো দেখা যাক রায়হান রাফির সাথে যে মিলতেই হবে, ওইরকমই কিছু হইতে হবে সেটা তো না। এক একজন ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে দর্শক এক একভাবে দেখবে, এক একভাবে এক একটা গল্প দর্শকের মন ছবে। শুভকামনা রইল দাগির জন্য। ও আর একটা কথা, দাগি সিনেমাটাতে একটা মেসেজ আছে, মেসেজটা হচ্ছে পাপীকে নয়, পাপকে ঘৃণা করুন, তাহলে নতুন করে আরেকটা দাগির জন্ম হবে না।